সরকারকে সহযোগিতা করতে বড় ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছে সেনাবাহিনী। হ্যাঁ, চমৎকার এই ঘটনা, আপনারা সঠিক শুনছেন। তার আগে বলে নিই যে সেনাবাহিনী এবং সেনা প্রধান এক নয়। হ্যাঁ, সেনা প্রধান কমান্ডার ইন চিফ, কিন্তু এই বিতর্কের মুখে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে এক করে দেখার সুযোগ নেই। সেনাপ্রধানের চাকরি নাও থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী তো থাকবে। অতএব এই যে সেনাবাহিনী আমাদের বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে, এটা কিন্তু নিম্নপদস্থ অফিসার কিংবা কিছু অফিসার কিংবা সৈনিকদের চাপের মুখে। প্রথম দিকে কিন্তু ওয়াকার বাহিনী গুলি করেছিল বিপ্লবীদের উপর, আন্দোলনকারীদের উপর। এর মানে সেনাবাহিনী গুড, কিন্তু কিছু অফিসার সবসময় আগাম করে। কিন্তু সেনাবাহিনী ভালো, সেনাবাহিনী ভালো কাজ করছে। যদিও সেনাবাহিনীর চেইন অফ কমান্ড খুব স্ট্রং থাকার কারণে চাইলেও চিফকে ওভারলুক করে সবকিছু করা যায় না। এটা তাদের স্ট্রাকচারাল একটা বাস্তবতা। এটা নেগেটিভ না, এটা ভালো শৃঙ্খলার জন্য। কিন্তু ওভারঅল সেনাপ্রধানও কিছুটা লাইনে আসছেন, অ্যাটলিস্ট প্রকাশ্যে। ভিতরে ভিতরে তার যে ইন্ডিয়ান প্রজেক্ট বাস্তবায়নের খায়েশ, সেটা গেছে কিনা বলার সময় আসেনি, কিন্তু আসবে। কিন্তু উপরে উপরে লাইনে এসেছেন। যেমন সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছে, ওয়াকারের নির্দেশেই প্রেস ব্রিফিং করেছে, যদি ওয়াকার নিজে সেখানে ছিলেন না। ওই প্রেস ব্রিফিং প্রমাণ করে যে সেনাবাহিনী লাইনে আছে। প্রফেসর ইউনূসের সাথে তারা বিরোধে নেই, তারা সহযোগিতামূলক আচরণ করছে, তারা স্পষ্ট করেছে। এটা তাদের নমনীয়তার একটা প্রমাণ। এরপরে কয়েকটা অনুষ্ঠানে ওয়াকার পলিটিক্যাল কথা বলার সুযোগ থাকলেও তিনি বলেননি, এটা তিনি স্কিপ করেছেন। বোঝা যায় তিনি নমনীয়। এখন এইখানে কিছু বাস্তবতা আছে। ওয়াকার আমাদের বিপ্লবের পার্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং হাসিনা কিন্তু তাকে নিয়োগ দেওয়ার অল্প দিনের মধ্যেই আমাদের বিপ্লব ঘটেছে। বেশি দিন কিন্তু হাসিনাকে নগ্নভাবে সার্ভিস দিতে পারেনি, যদিও প্রধান হওয়ার আগে তিনি ভালো পোস্টেই ছিলেন এবং আওয়ামী লীগে হাসিনা বিশ্বস্ত না হলে এই পোস্টে থাকতে পারতেন না। আর ব্যক্তি ওয়াকারের ইমেজ ভালো। এই জায়গাটায় যেহেতু জনগণ সজাগ যে না, সেনাবাহিনী উল্টোপাল্টা কিছু করলে খবর আছে, জনগণ এটা মেনে নেবে না, এটা উপলব্ধি করে সেনাবাহিনী বা ওয়াকার যদি সঠিক লাইনে আসেন, ইটস গুড। এই জন্যে একটা ট্রেড অফ হতে পারে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে ওয়াকারকে সরকার বরখাস্ত করবে না। ওয়াকারুজ্জামানের মেয়াদ আছে 2027 সালের 22 জুন পর্যন্ত। অতএব তার স্বাভাবিক মেয়াদ অনেক। সরকার তাকে বরখাস্ত করবে না, সরকার তার সাথে আরো সমঝোতায় যাবে। এখন ওয়াকারুজ্জামান সমঝোতায় আছেন বিএনপির সাথে, ভারতের সাথে। এই সমঝোতা থেকে ফিরিয়ে ডক্টর ইউনূস সরকারের সাথে সমঝোতায় আনা, খলিলুর রহমানদের সাথে সমঝোতায় আনা কোনো ব্যাপার না। একটা ট্রেড অফ হবে যে ওয়াকারুজ্জামান, আপনি ভারতের হেজিমনি থেকে বের হয়ে আসেন, আপনি বাংলাদেশকে জনগণের আশা আকাঙ্ক্ষা বা বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে সহযোগিতা করেন, সরকারকে হেল্প করেন। তারপর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের কোঅপারেশন আপনি করেন। আপনি ইতিহাসের নায়ক হয়ে থাকবেন। আপনাকে আমরা ফিল্ড মার্শাল বানাবো, আপনাকে মহান বানাবো। বাংলাদেশের যেই সন্ধিক্ষণ, এই বাংলাদেশ থেকে বাংলাদেশ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে, তখন এই ইতিহাস পরবর্তী প্রজন্ম পড়বে। যেমন আমরা এখন আধুনিক সিঙ্গাপুরের ইতিহাস পড়ি, যে আধুনিক সিঙ্গাপুরের জনককে, আধুনিক দক্ষিণ কোরিয়ার জনককে, আধুনিক মালয়েশিয়ার স্থপতিকে, এগুলো করি না। ওরকম বাংলাদেশ যে যুগ সন্ধিক্ষণে আছে, বাংলাদেশ থেকে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া হয়ে যাবে, এটার ইতিহাস পরবর্তী প্রজন্ম পড়বে। তখন ওয়াকারও সে ইতিহাসের নায়কদের মধ্যে একজন হবে। এরকম একটা ডিল, এরকম একটা সমঝোতা
সরকারের সাথে সেনাপ্রধানের হতে পারে এবং হওয়া উচিত। তখন বিএনপি বুঝবে এবং ভারত বুঝবে মজা কত প্রকার ও কি কি। আমরা সেই লক্ষণ এবং সেই আলামত দেখছি। হ্যাঁ, সেনাপ্রধানের সমালোচনা আমরা চালিয়ে যাব, আমরা ইউনূসের সমালোচনা করব, কিন্তু কি জন্য সমালোচনা? যাতে তারা দেশের স্বার্থে কাজ করে, জাতির বৃহত্তর স্বার্থ তারা সার্ভ করে। দর্শক, গত 10 দিন যদি দেখেন, সেনাবাহিনী কিন্তু নড়ে চড়ে বসেছে। গত 10 দিন আগে বা গত কয়েক মাস যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকলেও চাঁদাবাজদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন ছিল না। কিন্তু হঠাৎ করেই সেনাবাহিনী অ্যাকশনে নেমেছে। অ্যাকশনে নেমেছে কাদের বিরুদ্ধে? চাঁদাবাজদের বিরুদ্ধে, লুটপাটকারীদের বিরুদ্ধে। সেনাবাহিনীর যে স্বভাবসুলভ যে পিটুনি, এই পিটুনিটা খাচ্ছে চাঁদাবাজরা, মোস্টলি বিএনপি। বড় বড় সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে। সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছে, মোল্লা মাসুদ, আরো অনেক আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সদস্য যারা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছিল, সেনাবাহিনীর তৎপরতায় তারা গ্রেপ্তার হয়েছে। এটা সরকারকে সহযোগিতা। এভাবে যদি সেনাবাহিনী অপরাধ দমনে মাঠে থাকে, চাঁদাবাজদের গ্রেপ্তার করে, অন্যায়কারীদের গ্রেপ্তার করে, তাহলে এটা সরকারকে সহযোগিতা করা হয়। আর যদি সেনাবাহিনী চুপচাপ বসে থাকে, সরকারকে ব্যর্থ করার একটা অপপ্রয়াস সেটা। কিন্তু না, সেনাবাহিনী এখন কাজ করছে। এবং দিন শেষে ওই যে বললাম, এভাবে এখন বিএনপির অ্যালাইনমেন্টে আছেন, কিন্তু যে কোনো সময় পরিস্থিতি ইউটার্ন নেবে এবং সরকার, সেনাবাহিনী বা সেনাপ্রধান সমঝোতা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় যাবে। এই দ্রুত নির্বাচন, ভারতের প্রজেক্ট, এগুলো হবে না। আর অবশ্যই বিনিময়ে ওয়াকারকে কিছু দিতে হবে, তাকে মহান বানাতে হবে, ইতিহাসের অংশ বানাতে হবে, দেশ গঠনে তাকে পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে ইউটিলাইজ করতে হবে, তাকে প্রতিপক্ষ ট্রিট করে নয়। ফিনিশিংটা এরকমই হবে বলে আমরা বিশ্বাস করি, এরকম হওয়া উচিত। আমরা অনেক সময় ওয়াকারের পদত্যাগ চাইবো, অপসারণ চাইবো, এটা উল্টাপাল্টা করলে এটা জনগণ হিসেবে আমরা চাইবো, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সঠিক লাইনে আনা। কারো পদত্যাগ চাওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে তাকে লাইনে আনার জন্য, পদত্যাগের উদ্দেশ্যে পদত্যাগ চাওয়া হয় না, এবং এটা প্রেশার ক্রিয়েটের একটা পদ্ধতি। আজকের ওয়াকার বলে যে সে ভারতের করিডোর নিয়ে কথা বলে। দর্শক বিন্দু, আমি আরো একটা কথা আপনাদেরকে বলি। আপনারা জানেন বাংলাদেশ ম্যানুয়াল অফ বাংলাদেশ আর্মি ল, এখানে 1952 সালের একটা আর্মি ল এখানে কোট করা আছে। এখন আমি যদি বলি ওয়াকারের ব্যাপারে কথা বলার এখতিয়ার নাই, তাহলে বাংলাদেশ সেনা আইন 1952 অনুযায়ী 34 এবং 35 ধারায় ওয়াকার যে সব কাজগুলা করছে এগুলো বেআইনি, এবং এ ধরনের এই ধারায় তাকে অ্যারেস্ট করা যায়, এই ধারায় তাকে স্যাক করা যায়। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বাংলাদেশের অথরিটিকে কন্টিনিউয়াসলি বলেছি, ওয়াকার যা করছে এটা দেশদ্রোহিতা, আর্মির শৃঙ্খলা ভঙ্গ। 1952 সালের বাংলাদেশ সেনা আইন 1952 34 এবং 35 ধারায় আপনারা একটু চেক করে দেখবেন, তাকে অ্যারেস্ট করা যায়, তাকে কোর্ট মার্শাল করা যায়। ঠিক আছে, এখন আরো একটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। যখন দেশের এই টালমাটাল অবস্থা, তখন তারা 626 জন বা 650 জন অপরাধীকে তারা সেনানিবাসের ভিতরে রেখেছে ওয়াকারের তত্ত্বাবধানে, ওয়াকারের নির্দেশে। এতদিন তারা লিস্ট দেয় নাই, লিস্ট প্রকাশ করে নাই, কিন্তু হঠাৎ করে গত 2 দিন আগে না 3 দিন আগে তারা ওই লিস্ট প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে 24 জন রাজনৈতিক ব্যক্তি, 5 জন বিচারক,
19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা। সর্বৈব মিথ্যা কথা। ওখানে 254 জন রয়ের অপারেটিভ ছিল। এখন কষ্টের কথা আপনাদেরকে আমি বলি, ওই রয়ের অপারেটিভরা এখনো ঢাকা ক্যান্টনমেন্টে আছে, ডিজিএফআই ওখানে আছে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিল, এদের সাথে জেনারেল ওয়াকারের শত্রুতা শুধু ওই করিডোর ইস্যুটা না। ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের পুরা কর্তৃত্ব, প্রধানমন্ত্রীর যে দায়িত্ব, সেটা উনি নিজের আওতায় নিতে চেয়েছেন। উনি প্রেসার দিয়েছেন, কারণ কন্টিনিউয়াসলি আমি বলি যে ওনাকে নিরাপত্তা হিয়ারিং ব্রিফিং দেওয়া হয় না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ডিজিএফআই কে, এনএসআই কে, সিআইডি কে, পিবিআই কে তাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য ইন্টেলিজেন্স ব্রিফিং। এই সাবজেক্টটা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পুশ করা শুরু করেছে, জেনারেল ওয়াকার হতবাক হয়ে গেছে। কেন হতবাক হয়েছে জানেন? কারণ কোন দিন ডক্টর মোহাম্মদ ইউনূস ডিজিএফআই হেডকোয়ার্টারে গিয়ে হাজির হবে এবং গিয়ে দেখবে রয়্যাল লোকজনরা ওখানে এখনো আছে। আপনারা জানেন তো যে মেইন আয়নাঘর যেটা, সেখানে এখনো জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেতে দেওয়া হয় নাই। আপনারা জানেন তো এখনো যেতে দেওয়া হয় নাই। তো ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ডক্টর খলিলকে পুরোপুরি প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্ব দিয়ে ধীরে ধীরে পূর্ণ নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, ওয়াকার দেখছে তার থলের বিড়াল বাইরে আসবে, সে আর লুকাইতে পারতেছিল না, যার জন্য সে সামনে বেরিয়ে আসছে। ওয়াকারের উপরে আরো একটা প্রেসার গেছে, সেটা কি আপনারা জানেন? হাসিনা এবং রেহানার উপরে ইন্টারপোলের অ্যারেস্ট ওয়ারেন্ট গেছে, আপনাদের মনে আছে? টিউলিপ সিদ্দিকের উপরে অ্যারেস্ট ওয়ারেন্ট গেছে। কার উপরে? টিউলিপ সিদ্দিক, রেহানা, হাসিনা, এদের উপরে গেছে। যখনই গেছে ওয়াকারকে প্রেসার দেওয়া হয়েছে, তুমি এখনো মিয়া কিছু করো না কেন? তুমি যদি কিছু না করো তাইলে তোমার যে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, অথবা যেখানে তার অঙ্গীকারা করা আছে এগুলো বলে দিবে, বাইরে চলে যাবে। ওয়াকার দেখছে মরণ কামন এই মুহূর্তে দেওয়া ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে থামানো যাচ্ছে না, যার জন্য সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করে কথা বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে সে চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জ সে আগেই করছে, এটা সামনাসামনি বলে নাই, কিন্তু এই কুত্তার বাচ্চা প্রতারক এখন আপনাদের সামনে সে বলা শুরু করেছে। ওয়াকার, আপনি যে একজন প্রতারক, আপনি যে একটা বিশ্বাসঘাতক, আপনি যে একজন দেশদ্রোহী, এতে বাংলাদেশের কেউ আপনাকে চিনতে ভুল করলেও আমি জেকব মিল্টন আপনাকে চিনতে ভুল করি নাই। আপনাদের এক কার্টুন, আপনি এক কার্টুন খুঁজে পাইছেন অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে, তার কাছে যে পাশা মারা দেন না পাশা মারা খান, এটা আপনারটা আপনি জানেন। এবার আপনার কথা কিছু কিছু জবাব আমি দিচ্ছি। ওখানে আপনার কথা ছিল মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বর্তমান সরকারের নাই। আচ্ছা জেনারেল ওয়াকার, খানকির পোলা, তোর কি অথরিটি আছে বর্তমান গভর্নমেন্টের ভুল ধরার? ওয়াকার, তোর কি অথরিটি আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করার? কুত্তার বাচ্চা, তুই প্রজাতন্ত্রের কর্মচারী আর ডক্টর মোহাম্মদ ইউনূস হেড অফ দ্য স্টেট। এই খানকির পোলা, তোর কি অথরিটি আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল ধরার? শুয়ারের বাচ্চা, তুই তো ভারতের প্রকল্প বাস্তবায়নের জন্য করিডোরের ব্যাপারে ভারতকে সহযোগিতা করতেছিস। খানকি মাগির পোলা, তুই ডক্টর মোহাম্মদ ইউনূসের করিডোর নিয়ে কথা বলার কে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটি নিয়ে চ্যালেঞ্জ করার মতো খানকি মাগির পোলা তোর যদি এত শখ হয়, চাকরি ছাইরাতে রাজনীতিতে যোগ দে, আওয়ামী লীগ কর, তারপরে নির্বাচন করে প্রধানমন্ত্রী হইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ কর। শুয়োরের বাচ্চা তুই কে? ডক্টর মোহাম্মদ ইউনূস এই করিডোরের সাবজেক্টে কি সিদ্ধান্ত নিবে আর কি নিবে না, শুয়োরের বাচ্চার ব্যাপারে তোর সাথে কথাবার্তা বলবে কেন? তোর সাথে সে কেন কথা বলবে?
তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো বলেন করিডোর বিষয়ে সরকার কি ভাবছে তা জাতিকে একটি প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে। দর্শকবৃন্দ, এই ব্যাপারটায় আমার একটাই মত, এই খানকির পোলা রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রেখে ভারতের ওই প্রজেক্টটাকে সফল করানোর জন্য এই খানকি মাগির পোলা ওর বউরে বান্দা দিছে, ওর মায়েরে বান্দা দিছে, ওর বাপ দাদা 14 বছরে গোয়ামারা খাওয়াইছে, এখন ভারতকে সার্ভ করার জন্য শুয়োরের বাচ্চায় বসে রয়েছে। দেয়ারফর ওয়াকার যে প্রথম কথাটা বলছে, বাংলাদেশের আর্মির সশস্ত্র বাহিনীর সিপাহী থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত আপনাদেরকে আমি বলি, খানকি মাগির পোলা ওয়াকারুজ্জামানের এই কথাটাকে আপনারা মোটেই আমলে নেবেন না, কারণ এই শুয়ারের বাচ্চা এই মুহূর্তে ভারতের স্বার্থ উদ্ধার করছে। এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেছেন দেয়ার উইল বি নো করিডোর, কারণ ওয়াকারুজ্জামান তুমি খানকির পোলা ওয়াদা করছো ভারতের সড়ক উন্নয়ন অথরিটিকে যে ভারতের প্রজেক্টকে তুমি সফল করাবা। তো তুমি খানকি মাগির পোলা যদি ওখানে প্রমিস করে থাকো, তুমি ডক্টর ইউনূসকে কেমনে সমর্থন করবা? খানকি মাগি তুমি তো ভারতের সাপোর্টার। বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠাইয়া তারপরে চায়নার সাথে সম্পর্ক ডেভেলপ কইরা বাংলাদেশের সংবিধানকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে অফল রাখতে। খানকি মাগির পোলা তুমি তো এটা চাও না। 2 নম্বর, সার্বিকভাবে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। সময়ের সাথে পরিস্থিতি আরো অবনতি হচ্ছে বলেও মনে করেন। আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হচ্ছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে, দেশের স্থিতিশীল রক্ষায় কাজ করে যাচ্ছে। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাধীনভাবে তার উপদেষ্টা পর্যন্ত নিয়োগ করতে দেওয়া হয় না। মনির হায়দারের মতো খানকি মাগি, মুশফিক ফজল আনসারীর মতো খানকি মাগিদের রাষ্ট্রদূত করা হয়, ওনার উপদেষ্টা করা হয়। ফারুকের মতো খানকি মাগি তার উপদেষ্টা করা হয়। আসিফ নজরুলের মতো ভারতীয় এক কুলাঙ্গার খানকির পোলা ভারতের পেইড এজেন্টকে আইনমন্ত্রী বানানো হয় এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। দর্শক বিন্দু, লজিক্যালি যদি কথাটা আপনি চিন্তা করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এখানেও একটা টেকনিক খাটাইছে এই ওয়াকারের বাচ্চা এবং টেকনিকটা কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝানো হয়েছে, স্যার জেনারেল হাফিজ আপনার প্রতিরক্ষা উপদেষ্টা, আমি আপনার ফেভারে আছি, নৌবাহিনী আপনার ফেভারে আছে, আমাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যালাউ করা হয় নাই উনি নিজের থেকে কাউকে প্রতিরক্ষা উপদেষ্টা বানাবে, এই সুযোগ ওনাকে দেওয়া হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছে এই খানকির পোলা হয়তো ভালো হবে, চিন্তা করেছে এই ওয়াকারের সাথে হয়তো কাজ করবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয়, দর্শকবৃন্দ আপনাদের চোখের দিকে আমি তাকিয়ে বলছি, মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, বিচারকদের সব ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশদেরকে একত্র করা হয়েছে, এরপরে তারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করে, দায়ী কে? ডক্টর মোহাম্মদ ইউনূস না জেনারেল ওয়াকার নিজে? জাহাঙ্গীর তো ওয়াকার তোমারই নিয়োগ প্রাপ্ত, তাই না?